আসসালামু আলাইকুম। জীববিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো প্রজনন প্রক্রিয়া। প্রতিটি জীব পৃথিবীতে চায় তারই বংশধর টিকে রাখার জন্য। আমরা ছোট সময় গ্রাম বাংলায় বলতাম যে অনেক পুরুষ মানুষ একাধিক বিবাহ করতো যদি তার ছেলে সন্তান না হতো। বলতো কি জানো, আমার বংশের বাপ্তির দরকার। যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে জীব তার বংশধর রেখে যেতে চায় পৃথিবীতে। প্রতিটি প্রজাতি তার বংশধর রেখে যেতে চায় পৃথিবীতে। একটা জীব থেকে তারই মতো আরেকটা জীব তৈরি হওয়ার যে একটা মেকানিজম, সেটাই হলো আসলে প্রজনন। সেটাই কি প্রজনন। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় একটি জীব তার প্রতিরূপ বা তার বংশধর সৃষ্টি করে তাকে আমরা বলতে পারি প্রজনন অথবা রিপ্রোডাকশন অথবা রিজেনারেশন সিস্টেম। এই প্রজননটা মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা বলতে পারি যৌন প্রজনন, আর একটা বলতে পারি অযৌন প্রজনন। যৌন প্রজনন এবং অযৌন প্রজনন আমরা এইভাবে যদি বলি যে আমি ফখরুল স্যার মন আল্লাহ তাআলার ইচ্ছায় বাবা এবং মা থেকে সৃষ্টি হয়ে আসছে পৃথিবীতে, সেটা যৌন প্রজনন প্রক্রিয়ারই একটা রেজাল্ট। কিন্তু তোমার যদি মনে হয় তোমার বান্ধবী বাসায় যাইয়া তার মেহেদি গাছ ভালো লাগছে, মেহেদি গাছের ডালটা তুমি ভেঙে নিয়ে আসলা, আইসা তোমার বাড়িতে তুমি জমিতে লাগাই দিলে আরেকটা মেহেদি গাছ হয়ে গেল, তাহলে ডাল থেকে কিন্তু একটা মেহেদি গাছ সৃষ্টি হয়েছে। এটা যৌন প্রজনন নয়, এটা অযৌন প্রজনন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যৌন প্রজনন প্রক্রিয়া যদি সম্পূর্ণ হতে চায় তাহলে অবশ্যই শুক্রাণু জননকোষ মানে পুরুষ অংশ বা পুংস্তবক থেকে যেটা আসে শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুইটা মিলন করতে হবে। এই শুক্রাণু বা ডিম্বাণু মিলন ঘটার পূর্ব শর্ত হলো পরাগায়ন। আমরা আজকে সেই পরাগায়ন নিয়ে পড়ালেখা করব। আমাদের পড়ার বিষয় হলো পরাগায়ন বা পরাগ সংযোগ বা পরাগ মিলন বা ইংলিশে বলা হয় পলিনেশন। এই ব্যাপারে যদি বুঝতে চাই, আমরা একটা ফুলের গঠন সম্বন্ধে জানতে পারছি। একটা ফুলের 5টা অংশ থাকে, আদর্শ ফুল বা সম্পূর্ণ ফুল। এর মধ্যে 2টা অংশ হলো জনন স্তবক বা অত্যাবশ্যক স্তবক। আমি হয়তো ক্লাসে একদিন বলছিলাম, এই যে একটা অংশ আমি আঁকাইছি এটাকে আমরা বলতে পারি পুংকেশর। পুংকেশরে এই যে থলির মতো অংশ আছে এটাকে পরাগধানী বলা হয়, আর এইখানে রেণু আছে এটাকে বলা হয় পরাগ রেণু। এগুলা কি বলা হয়? পরাগ রেণু, এটা পুংদণ্ড। আবার ফুলের স্ত্রীকেশরে যে অংশটা আছে সেটা আমরা জানি, দেখেন খেয়াল করে, এই অংশটা আমরা বলতেছি স্ত্রীকেশর বা গর্ভপত্র বা কার্পেল। এর মাথা যেটা আছে গর্ভমুণ্ড, এটা হলো গর্ভদণ্ড, এটা হলো গর্ভাশয়। আমরা বলছি দেখো এটা গর্ভদণ্ড, আর এটা বলছি গর্ভমুণ্ড, আর এটা বলছি আমরা কি গর্ভাশয়। আমি খুব সহজে মনে রাখি, স্ত্রী বা মা, আমি মায়ের পেটে ছিলাম বা সন্তান মায়ের পেটে থাকে, তাহলে সেটাকে গর্ভধারণ বলা হয়। সবটি শব্দের সাথে গর্ভ গর্ভ গর্ভ। এটা যেহেতু মাথা মানে মুন্ড, এটা লাঠির মতো দেখা যায়, এটা দণ্ড, এটা কাজ করতো, তার মানে কি গর্ভাশয়। স্ত্রী কেশরের 3টা অংশ দেখলাম, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। আমরা যেহেতু বেশি পড়ালেখা করবো শিখবো, গর্ভমুণ্ড হলো স্টিগমা, ইংরেজিতে বলা হয়, দেন গর্ভদণ্ড স্টাইল, আর গর্ভাশয় হলো ওভারি। আমার মেসেজটা সেই জায়গায় না, এই যে পরাগরেণুটা আছে যায় এই জায়গা থেকে, এই পরাগরেণু যদি এখান থেকে আইসা এই গর্ভমুণ্ডে পতিত হয়, পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় পরাগায়ন বা পরাগ সংযোগ বা পরাগ মিলন বা পলিনেশন। তো এগেইন প্লিজ, যে কথাটা বলতে চাচ্ছি, পরাগধানী থেকে পরাগরেণু এই গর্ভমুণ্ডে পতিত হলো সেটাকে বলা হয় পরাগায়ন। তবে এইখানে কয়েকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। এই আম গাছে পড়ার জন্য জাম গাছে পড়লে হবে না, অর্থাৎ আম গাছে পড়ার জন্য আম গাছের মাঝখানে পড়তে হবে। দ্যাট মিনস একই প্রজাতির উদ্ভিদ হতে হবে। মেজর পয়েন্টটা কি? একই প্রজাতির উদ্ভিদ হতে হবে, একই প্রজাতির উদ্ভিদ হতে হবে। সেটা এই যে ধরেন এইটা একটা আম গাছ, এটা একটা আম গাছ, আমি এখানে বলছি মিষ্টি আম গাছ, এটা বলছি টক আম গাছ, বাট দুইটাই কিন্তু আম গাছ। এই আম গাছে আমি 2টা ফুল আঁকাইছি, এই একটা ফুল, এই একটা ফুল। এখন দেখেন এই জায়গা থেকে পরাগরেণু যদি এইখানে পড়ে তাহলে সেটাকে আমরা পরাগায়ন বলবো, অথবা এই জায়গা থেকে পরাগরেণু যদি এসে এই স্ত্রী ফুলে এসে পড়ে তাহলে সেটাকে আমরা পরাগায়ন বলবো, অথবা এই জায়গা থেকে পরাগরেণু যদি ঘুরে ঘুরে উড়ে উড়ে বা মাধ্যমে এই জায়গায় পড়ে তাহলে সেটাকে আমরা পরাগায়ন বলবো। বাট দুইটা কিন্তু আম গাছ, অন্য কোনো গাছ হবে না। তাহলে পরাগায়ন ঘটার ক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথায় রাখবো, অবশ্যই একই প্রজাতির উদ্ভিদ হতে হবে। কি হতে হবে?
একই প্রজাতির উদ্ভিদ হতে হবে। ক্লিয়ার আমরা সবাই? সেটা একটি গাছের একটি ফুলের মধ্যে ঘটতে পারে, একটি গাছের একাধিক ফুলের মধ্যে ঘটতে পারে, বা দুইটি ভিন্ন গাছের মধ্যে ঘটতে পারে। এভরিওয়ান ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? তাহলে আমরা এখন যদি বলি পরাগায়নটা কি, স্যার পরাগায়নটা হলো যৌন প্রজনন প্রক্রিয়া যে নতুন করে জীবের সৃষ্টি হয়, অর্থাৎ নিষেক প্রক্রিয়ার মাধ্যমে যে নতুন জীবের সৃষ্টি হয়, সেই নিষেক প্রক্রিয়া ঘটার পূর্ব শর্ত হলো পরাগায়ন। পরাগায়নের মেইন কনসেপ্ট হলো আমরা পরাগদানি থেকে পরাগরেণুর গল্পটা বলতেছি, পুলেন গ্রেন, এই পরাগরেণুটা ফুলে গর্ভমুণ্ডে পতিত হবে, তবে সেটা একই প্রজাতির উদ্ভিদের ক্ষেত্রে হতে হবে, এবং সেটা একই ফুলে হতে পারে, অথবা একই উদ্ভিদের ভিন্ন ফুলে হতে পারে, অথবা দুইটা ভিন্ন গাছের মধ্যে হতে পারে। অনেকগুলো কথা বলছি, যদি সাদা মাটা ভাষায় সহজ সরল ভাবে বলি পরাগায়ন মানে কি, তাহলে আমরা বলবো যে প্রক্রিয়ায় পরাগদানি থেকে পরাগরেণু একই প্রজাতির উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়, সেটাকে বলবো আমরা পরাগায়ন। বা pollination is one kind of process by which pollen grain transfer from anther to stigma. ওকে, এই পরাগায়নটা দুই প্রকার, একটাকে বলছি স্বপরাগায়ন আর একটাকে বলছি আমরা পরপরাগায়ন। স্বপরাগায়ন বা সেলফ পলিনেশন, আর একটা বলছি পরপরাগায়ন বা ক্রস পলিনেশন। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, একটা গাছের মধ্যে যদি এভরিওয়ান একটা গাছ, স্বপরাগায়নের গল্প হলো একটি গাছ, স্বপরাগায়নের গল্প হলো একটি গাছের একটি ফুলের মধ্যে অথবা একটি গাছের ভিন্ন ফুলের মধ্যে যদি হয়, তাহলে স্বপরাগায়ন। গাছ একটা, গাছ আরেকটা হবে না। আমি আবারও রিপিট করতেছি, একটি গাছের একটি ফুলের মধ্যে, অর্থাৎ একটি ফুলের মধ্যে পুরুষ অংশ স্ত্রী অংশ উভয় অংশ থাকে, যদি সেইখানে পরাগায়ন ঘটে দ্যাটস অলসো সেলফ পলিনেশন বা স্বপরাগায়ন, অথবা একটি গাছের দুইটি ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে তাহলে সেটা সেলফ পলিনেশন। টেকনিক্যালি যে কথাটা বলবো, স্বপরাগায়নে অবশ্যই যে গল্পটা বলতে চাচ্ছি সেটা হলো একটি গাছ, একটি গাছের একটি ফুল হতে পারে, আবার কি দুইটি ফুল হতে পারে। আর পরপরাগায়নের শর্ত হলো অবশ্যই একই প্রজাতির, মানে আম গাছ দুইটা ভিন্ন গাছ হতে হবে, আর যদি দুইটা ভিন্ন গাছ হয় দুইটা ফুল হবে। এভরিওয়ান ক্লিয়ার? তাহলে স্বপরাগায়নের গল্প কি, একই প্রজাতির একটি গাছের একটি ফুলের মধ্যে বা ভিন্ন ফুলের মধ্যে যে পরাগায়ন ঘটে সেটা স্বপরাগায়ন। আর পরপরাগায়নের সংজ্ঞা যদি আমরা দিতে চাই, সেটা বলবো একই প্রজাতির দুইটা ভিন্ন গাছের দুইটা ভিন্ন ফুলের মধ্যে। তাহলে পরপরাগায়নের গল্প কি বলছি স্যার? দুইটি ভিন্ন গাছ এবং দুইটি ফুল। কি বলছি? দুইটি ভিন্ন গাছ দুইটি ফুল, দুইটি ভিন্ন গাছ দুইটি ফুল। কারো অসুবিধা আছে? ওকে, তাহলে আমরা পরাগায়ন মানে বুঝলাম পরাগরেণু সংযোগ হওয়া, স্ত্রী ফুলে গর্ভমুণ্ডে পতিত হওয়া। এখন দেখেন এই স্বপরাগায়নের যা সুবিধা সেটা আমরা খুঁজে বের করবো। স্বপরাগায়নের সুবিধাটা কি? আমি একটা টেকনিক্যালি কথা আগেই বলে নিচ্ছি পড়ানোর আগে, স্বপরাগায়নের সুবিধাগুলো কিন্তু পরপরাগায়নের অসুবিধা, মানে কোনাকুনি। স্বপরাগায়নের যেগুলো সুবিধা আছে, পরপরাগায়নের সেগুলাই অসুবিধা। অন দা আদার হ্যান্ড, স্বপরাগায়নের যেগুলো অসুবিধা আছে সেগুলো হলো পরপরাগায়নের সুবিধা। আমি একটু পয়েন্ট হাইলাইট করে দেখেন, দেখতে প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়। এটার মিনিং কি? মনে করো স্বপরাগায়নের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, আমার বাড়ির যে মিষ্টি আম গাছটা আছে, এই মিষ্টি আম গাছের একটা ফুলের ভিতরে পরাগায়ন ঘটলো, তাহলে আমি অবশ্যই একটা মিষ্টি আম পাবো, কারণ এখানে নতুন অন্য কেউ সংস্পর্শে আসে নাই বা অন্য কেউ স্পর্শ করে নাই। সো এইখানে জাত নষ্ট হবে না, এখানে যাত্রা নষ্ট হবে না, কারণ গাছ আমার একটাই। গাছ কি আমার? এটা মিষ্টি আম গাছ, এই ফুলের মাঝে ঘটুক আর এই ফুলের মাঝে ঘটুক। সবাই কি এদিকে খেয়াল করো, আমি যেটা বলতে চাচ্ছি, স্বপরাগায়নের মেইন কনসেপ্ট হলো একটি গাছের মধ্যে যদি এই গাছটা তুমি আগের থেকে জানো সবটি মিষ্টি আম গাছ, মিষ্টি আম হয়, তাহলে পরে বড় মিষ্টি আম হবে যদি অন্য কোনো জায়গা থেকে এখানে পরাগ সংযোগ না ঘটে, তাহলে তোমার এই যাত্রা বিশুদ্ধতা রক্ষিত হলো, ভেজাল সৃষ্টি হলো না। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? এখন দেখো পরাগরেণু অপচয় হয় কম, এই পয়েন্টটা কি? এই জায়গা থেকে একই ফুলের ভিতরে, মনে করো একই ফুলের ভিতরে যদি পরাগ সংযোগটা ঘটে, এই জায়গাতে রেণু যদি এই জায়গায় পড়ে, তাহলে তো নষ্ট হওয়ার সম্ভাবনা কমই আছে। যদি এই গাছটা মনে করো এই জায়গা থেকে 3 কিলোমিটার দূরে, তাহলে এই রেণুটা এখানে এসে পড়তে হবে, যেটা পরাগায়ন করাবো আমি, আর এটা একই ফুলের মধ্যে ঘটতেছে, তাহলে পরাগরেণু অপচয় হবো কি কম। আর যেহেতু একই ফুলের ভিতরে গল্পটা, তাহলে এই জায়গাতে এখানে ঘটার সম্ভাবনাটা বেশি। তাই মানে কি অনেকাংশে কি বলছি আমি নিশ্চিত। তো ডিয়ার অল, আমরা যেটা বলতে পারছি স্বপরাগায়নের সুবিধা যদি আমরা হাইলাইট করি,
কমপক্ষে 3টা পয়েন্ট ইজিলি বলতে পারি স্যার এইখানে যে যাত্রা ছিল সে যাত্রা নষ্ট হয় না, তার মানে প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়। 2 নম্বর পয়েন্ট কি বলছেন স্যার, এইখানে পরাগ রেণু অপচয় হয় কম, বিকজ একই ফুলের ভিতরে বা একই গাছের ফুলের ভিতরে, দূরে না, দূরে গেলে হয়তো ট্রান্সফার করার ক্ষেত্রে রেণু অপচয় হতে পারে, নষ্ট হতে পারে। আমি পরে পয়েন্টগুলো বলবো কি কারণে নষ্ট হতে পারে। 3 নম্বর পয়েন্ট যেটা বলতেছিলাম সেই পয়েন্টটা খেয়াল করে দেখেন যে পরাগায়ন অনেকাংশে নিশ্চিত, যেহেতু দুই একই ফুলের মধ্যে পুংস্তবক আর স্ত্রীস্তবক কাছাকাছি, তাহলে পরাগ সংযোগ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখেন এই কথাগুলো যদি আমি এই জায়গায় পড়াই ফেলাই যে পরাগায়নের অসুবিধা কি, প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয় না, প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয় না। এটা একটা অন্যভাবে উদাহরণ দেই, মনে করো আমাদের ক্লাসে তোমাদের ক্লাসমেট শিপন বিবাহ করলো কেনিয়ার এক মেয়েরে। শিপন খুব সুন্দর দেখতে, উচ্চতা অনেক বেশি, সে কেনিয়ার একটা কালো মেয়ে বিবাহ করলো। তাদের যে সন্তানটা আল্লাহ পাক দিবে সেটা কিন্তু শিপনের মতো সম্পূর্ণ হবে না, আবার তার মার মতো বা কেনিয়ার ওই মেয়ের মতো হবে না, দুইজনে মিলে নতুন একটা মানুষ হবে, দুইজনের বৈশিষ্ট্য রাখার চেষ্টা করবে, যেটা অ্যাজ এ রুল যেটা আমরা বলতে চাচ্ছি। তাহলে এখানে পরপরাগণ মানে কি, দুটোই কিন্তু মানুষ, কিন্তু দুই জায়গা থেকে মানুষ একত্রিত হয়েছে, যার ফলে একটা কি হয়েছে, নতুন জাতের সৃষ্টি হয়েছে। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি মানুষটা ভেরিয়েশন হয়েছে। তো এদিকে খেয়াল করে দেখো প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয় না মানে কি। এখানে উদাহরণ দেই, এই যে মিষ্টি আম গাছ আর টক আম গাছ, এই জায়গা থেকে রেণু যদি আইসা আমার এই মিষ্টি আমের কাছে পড়ে, যে আমটা হবে এটা না হবে সম্পূর্ণ মিষ্টি, না হবে টক, দুইটা সংমিশ্রণ থাকবে, যাকে আমরা হাইব্রিড বলতে পারি বা এই সেন্স নিতে পারি। সংমিশ্রণ হলো, সংকরায়ন হলো। সো আমরা কি পাইলাম, পরপরাগণে প্রজাতির বৈশিষ্ট্য 100% অক্ষুণ্ণ থাকে না, এইটা তার একটা অসুবিধা, থাকে না। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? পরে বলছে বাহকের উপর নির্ভরশীল, পরাগণ অনেকাংশে অনিশ্চিত। দ্যাট মিন্স এই যে এখানে যে পরাগরেণুটা আছে, এটা এইখানে আনবো কি, মনে করো একটা প্রজাপতি নিয়ে আসবে, প্রজাপতির পায়ের মাঝখানে পরাগরেণুটা আছে, সেটা উড়ে উড়ে এই জায়গায় আসবে। উড়ার সময় এখান থেকে তার পায়ে মনে করে 100টা রেণু বসতে, উঠতে উঠতে এই জায়গায় আসছে, এর মধ্যে তোমার 90টা পড়ে গেছে, ধরে গেছে, আয়া 10টা পড়লো, তাহলে এখানে পরাগরেণু নষ্ট হইলো। অথবা যদি এটা আসার সময় কোনো তোমাদের মধ্যে কেউ যদি বলে যে এই প্রজাপতিটা ভালো লাগছে, তুমি নেট ডাককে ধরে নিলা গাছ, সে তো আর এই জায়গায় আসতে বলো না, তাহলে অনিশ্চিত। তাহলে এখানে কি বলছি, অনিশ্চিত। কি বলছি, অনিশ্চিত। প্রজাপতি যদি এই ফুলের মাথায় না আসতে পারে, তার রেণু যদি সংযোগ না দিতে পারে, তাহলে পরাগায়ন ঘটবে না। আর যেহেতু এখানে প্রজাপতিটা একজন ধরে নিয়ে গেছে, বা যে কোনো কারণে প্রাকৃতিক বিপর্যয় বলো প্রজাপতিটা মারা গেছে, অথবা প্রজাপতি আসার সময় কিছু রেণু পড়ে গেছে, তাহলে এখানে কি বললাম, পরাগায়ন অপচয় হয় বেশি, আর এটা কি অনেকাংশে কি অনিশ্চিত। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, এর সাথে কন্ট্রাডিকশন করে আমরা পড়াটা পড়লাম। এখানে যেগুলো পজিটিভ এগুলো এখানে সেগুলাই নেগেটিভ। এখানে বলছি প্রজাতির দাঁত ঠিক থাকে, বলছে দাঁত ঠিক থাকে না, কারণ ভিন্ন সংমিশ্রণ করে। আর এখানে বলছে অপচয় কম, এখানে বলছে অপচয় হয় বেশি। এখানে বলছে পরাগায়ন অনেকাংশে নিশ্চিত, আর এখানে বলছে অনিশ্চিত। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে, কারো সমস্যা আছে? ওকে স্যার, তবে এর কিছু সুবিধা আছে। এর কি কি সুবিধা দেখেন, পরপরাগণের সুবিধা, নতুন জাতের সৃষ্টি হয়, নতুন জাতের সৃষ্টি হয়। এই যে আমি যে বলতে চাইলাম, আমরা হয়তোবা এখন বাজারে অনেক কিছু নতুন পাই, হাইব্রিড শসা পাই, দেশি শসা বলি, হাইব্রিড শসা, এবং হাইব্রিড মুরগিও বলি, বা আমরা ব্রয়লার মুরগি বলি। আমাদের দেশি মুরগিটা হয়তো 6 মাস সময় লাগে 800, 900, 700 গ্রাম হওয়ার জন্য, আর 27 থেকে 28 দিনে কি হয়ে যায়, সাদা মুরগি 2 কেজির মতো ওয়েট হয়ে যায়। তার মানে আমি এখানে গল্পটা বলতে চাচ্ছি, এই যে নতুন জাত যে সৃষ্টিগুলো, হাইব্রিড শসা বা হাইব্রিড মুরগি, যে বিষয়টা বলতেছি, এটা কেমনে হয়েছে। পরপরাগণ যদি না করতো, পরপরাগণ মানে কি, একই প্রজাতির ভিন্ন ভিন্ন, এটা একটা গাছ, এটা একটা গাছ, তাহলে এটা হইলো মিষ্টি আম, এটা হলো টক আম। এই টক আম আর মিষ্টি আম মিললে এমন একটা আম হয়েছে টক মিষ্টি, যেটা অনেক রুচির মাঝে মিলতে পারে, খাইতে পারে। আজকে যদি পরপরাগণ না করতো, তো মিষ্টি আম থাকতো সারা জীবন, টক আম পৃথিবীতে সারা জীবন টক আমই থাকতো, তাহলে টক মিষ্টি আম আইতো না। তাহলে পরপরাগণের সুবিধা হলো নতুন জাতের সৃষ্টি হয়, নতুন জাতের সৃষ্টি। পরে একটা কথা বলছি, এটা গুরুত্বপূর্ণ, দেখো জীবের জীবনী শক্তি ও অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়। এই লাইনটা অনেকে আমরা বলি না। পৃথিবীর সৃষ্টি থেকে অনেকগুলো প্রজাতি পৃথিবীতে ছিল, কিন্তু তারা অনেকে বিলুপ্ত হয়ে গেছে, যেমন ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, মানুষ টিকে আছে।
শোনো, অভিযোজন ক্ষমতা মানে কি, যে কোনো পরিবেশে খাপ খেয়ে চলা, টিকে থাকা। আমি আজকে ধরো এই টেম্পারেচার, আজকে আজকে আমাদের ওয়েদার ক্লাইমেটে যদি বলি টেম্পারেচার 30 ডিগ্রি, আজকে তুমি কুয়েত যাও 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, তুমি মানুষ ওইখানে কয়েকদিন থাকলে আস্তে আস্তে তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবা। যে সকল প্রাণী সব জায়গায় এরা অ্যাডজাস্ট করে নিতে পারে তারাই টিকে থাকে, আর যারা অ্যাডজাস্ট করে নিতে না পারে তারা কিন্তু টিকে থাকে না। তাহলে পরপরাগণ ঘটা মানে কি, ভিন্ন ভিন্ন জায়গা থেকে ঘটছে, যে ভিন্ন ভিন্ন জায়গায় তোমার জায়গার মধ্যে অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পাবো, তোমার জীবনী শক্তি বৃদ্ধি পাবো, অতএব তুমি সার্ভাইভ করতে পারবে, টিকে থাকতে পারবে। পরে একটা কথা বলছে, পদার্থের বিলুপ্তি ঘটার সম্ভাবনা কম। এই লাইনটা যদি পড়াবার চাই তাহলে আগে এখানে একটা কথা বলছে, পদার্থের বিলুপ্তি ঘটতে পদার্থের বিলুপ্তি ঘটতে পারে, স্বপরাগণের অসুবিধা, এটা না হলে কারেকশন করেন, এটা উপর পদার্থের বিলুপ্তি ঘটতে পারে, সবাই কারেকশন করে, পদার্থের বিলুপ্তি ঘটতে পারে। আসলে ছোট্ট করে একটা কথা বলি, আপনারা ভালো বুঝবেন। 90 দশকের দিকে আমরা পৃথিবীতে সিনেমা দেখতাম বেশি, ম্যাক্সিমাম সিনেমা গল্প ছিল রাজা নিয়া, বা গরিব কোন মাঝির ছেলের সাথে রাজার মেয়ে সম্পর্ক হতো, রাজা মানত না। এক রাজার মেয়ে আরেক রাজার ছেলের কাছে বিবাহ দিবে, তার মানে রাজা 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 মানে একটা বৈশিষ্ট্য মিল রাখবে, রাজা কখনো গরিব কারো কাছে বিবাহ দিবে না। কিন্তু যদি এরকম হয়, এমন একটা সময় আসলো সব রাজারই এভরিওয়ান, সব রাজারই কন্যা সন্তান হইলে কোন রাজারই ছেলে সন্তান নাই, তাহলে এটা বিবাহ দিব কোথায়? এখন যদি রাজা বলে না, আমার কন্যা সন্তানকে আমি কোনো উজির বা নাজের অথবা কোনো গরিব ঘরে বিবাহ দিব না, তাহলে তার সন্তানকে বিবাহ না দিলে তাহলে রাজার বংশধরা টিকে আসবে না। তাহলে এই যে বলছে, তুমি স্বপরাগণের ক্ষেত্রে যদি নিজেদের মধ্যে পরাগণ ঘটে, তাহলে যদি এরকম হয়ে যায় তখন বিবাহ না হলে পদার্থ বিলুপ্তি ঘটতেই পারে। পরে নাকি বুঝাইতে পারছি উদাহরণ দিয়ে আমি, আপনারা বুঝেন না, আমি আবার রিপিট করতেছি। আমি বলতে চাচ্ছি স্বপরাগণের মেন কনসেপ্ট হলো একই, অর্থাৎ নিজের জাত ঠিক থাকবে। এখন ধরো আমি উদাহরণ একটু ডাইভার্ট করছি, রাজা এক রাজার মেয়ে বা ছেলেকে অন্য রাজার মেয়ে বা ছেলের সাথে বিবাহ দেয়, তাদের ঐতিহ্য ঠিক রাখে, রাজার সন্তানের সাথে বিবাহ দিলাম। কিন্তু যদি এমন ঘটনা ঘটে কোনো এক সময়, যতগুলা রাজ্য আছে, যতগুলা রাজা আছে, সবারই মনে করো কন্যা সন্তান, কারো ছেলের সন্তান নাই, এখন বিবাহ দিবে কোথায়? বললো যে না, আমি এই অপমান সহ্য করবো না, আমার মেয়েকে বিবাহ দিব না। অর্থাৎ কোন উজির নাজির বা মাঝির ছেলের সাথে বিবাহ, যেহেতু রাজা ছেলে নাই, তাহলে ওই রাজার বংশধরটা পৃথিবীতে রইলো না। আমি সেটাই বলতে পারছি, স্বপরাগণ যদি ঘটাইতে চায়, রাজা রাজার সাথে যদি করতে চায়, তাহলে পদার্থের বিলুপ্তি ঘটতে পারে। কি বলছি? পদার্থের বিলুপ্তি ঘটতে। এখানে দেখেন বলছে নতুন জাতের সৃষ্টি হয় না। দ্যাট মিনস আপনি যদি মিষ্টি আমের সাথে সারাদিন স্বপরাগণ ঘটে, মিষ্টি আম মিষ্টি আম মিষ্টি আম মিষ্টি আম মিষ্টি আম মিষ্টি আম মিষ্টি আম, তাহলে এখানে কোনো টক আম হইতো না, টক মিষ্টি হইতো না। তাহলে বলছে নতুন জাতের সৃষ্টি হয় না। এখন বলছে এই পয়েন্টটা, জীবের অভিযোজন ক্ষমতা এবং জীবনের শক্তি হ্রাস পায়। আমি বলতে চাচ্ছি তোমাদেরকে, যদি স্বপরাগণ ঘটে, তাহলে ভিন্ন কোন জাতের সাথে সংমিশ্রণ ঘটতেছে না, সে অন্যান্য পরিবেশ জাত আছে, সেই একই বৈশিষ্ট্য আছে, একই বৈশিষ্ট্য যদি বিভিন্ন প্রতিকূল পরিবেশ পায়, তাহলে সেখানে সে টিকে থাকতে পারবে না, তার আস্তে আস্তে ক্ষমতা কি করবো, হ্রাস পেয়ে যায়। আমি একটা বিষয় এখানে ইনক্লুড করতে চাচ্ছি, মুসলমান ধর্ম বলছে নিজ আত্মীয় স্বজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার জন্য। কারণ এটা মেডিকেল সায়েন্সে বলে, নিজ আত্মীয় স্বজনের মধ্যে বিবাহ বন্ধনের যদি আবদ্ধ, আস্তে আস্তে প্রজনন ক্ষমতা হ্রাস পেতে থাকে। এই জন্যই বলছি যে জীবের অভিযোজন ক্ষমতা, জীবনের শক্তি হ্রাস পায় এবং একটা সময় বিলুপ্তি ঘটে। দ্যাট মিনস স্বপরাগণ তো নিজেদের মধ্যে ঘটে, নিজেদের মধ্যে বারবার ঘটতে ঘটতে আস্তে আস্তে হ্রাস পেয়ে যায়। ক্লিয়ার আমরা সবাই? দেখো এই অনেক কথাগুলোকে আমি সামারি করি এবং আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আমাদের মূল কথা হলো পরাগায়ন কি। আমরা বলছি পৃথিবীতে যে জীব সৃষ্টি হয় বা নতুন করে উদ্ভিদ সৃষ্টি হয়, প্রতিরূপ সৃষ্টি হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রজনন। প্রজনন সাধারণত দুই ভাগে ভাগ করছি, একটা যৌন প্রজনন আর হলো অযৌন প্রজনন। যৌন প্রজনের মূল কনসেপ্ট হলো শুক্রাণু ডিম্বাণুর মিলন, আর অযৌন প্রজনন বিভিন্ন ভাগে করতে পারে, অঙ্গজ প্রক্রিয়া করতে পারে, মূলের মাধ্যমে করতে পারে, অনেক কিছু আছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে করতে পারে। তাহলে আমরা যৌন প্রজননে শুক্রাণু ডিম্বাণুর কথা বলতে চাচ্ছিলাম। যদি একটা আমরা এই সম্পূর্ণ ফুল কথা বিবেচনা করি, অর্থাৎ পুংস্তবক, স্ত্রীস্তবক, বাকি তিনটা স্তবক সহ উপস্থিত থাকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যৌন প্রজনন প্রক্রিয়া ঘটবে। এই যৌন প্রজনন প্রক্রিয়া ঘটার শর্ত হলো পরাগায়ন ঘটবে। পরাগায়ন মানে হলো পরাগ রেণু স্থানান্তরিত হওয়া, অর্থাৎ এই যে এইখান থেকে এই জায়গায় স্থানান্তরিত হওয়া। পরাগধানী থেকে পরাগ রেণু স্ত্রী ফুলে গর্ভ স্থানান্তরিত করে পরাগায়ন বলা হয়। পরাগায়ন আমরা পাইলাম দুই প্রকার, স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। যদি একটু রিয়ালাইজ করি, একটা গল্প থেকে
একই আম গাছে যদি ঘটে তাহলে এই আম গাছটা যে ধর্ম আছে পরবর্তী সেই ধর্ম থাকবো। আর দুইটা আম গাছ একটা টক আর মিষ্টি যদি ঘটে তাহলে এই ক্ষেত্রে নতুন আমের সৃষ্টি হবে, নতুন জাতের সৃষ্টি হবে। তো একই আম গাছ ঘটলে হয় স্বপরাগণ, আর ভিন্ন আম গাছের মধ্যে ঘটলে হয় পরপরাগণ। তাহলে এইখান থেকে এই পয়েন্টগুলো মনে রাখতে পারবো। আমরা পয়েন্টগুলো কি বলছি? স্বপরাগণের সুবিধা বলছি, পদার্থের জাত বিশুদ্ধতা ঠিক থাকে। জি স্যার, যেহেতু একই আম গাছ মিষ্টি মিষ্টি মিষ্টি। আবার এখানে বলছি নতুন জাতের সৃষ্টি হয়, যেহেতু টক আর মিষ্টি মিললে তৈরি হচ্ছে, অবশ্যই নতুন জাত সৃষ্টি হবে। আর এখানে বলছি পরাগরেণু অপচয় হয় কম, কারণ একই ফুলের মধ্যে বা একই গাছের মধ্যে দূরে না, তাই রেণুটা অপচয় হয় কম। আর এখানে বলছি রেণুটা অপচয় হয় বেশি, কারণ ওই যে এক জায়গা থেকে পরাগরেণু আরেক জায়গায় আসতে হয়, অন্য গাছে আসতে হয়, আসার জন্য অনেক বাতাস বলেন, প্রাণী বলেন, কীট পতঙ্গ বলেন, মানুষ বলেন, কিছু অপচয় হয় এবং নাও ঘটতে পারে। ক্লিয়ার আমরা সবাই? আর এই জায়গায় বলছি যে আস্তে আস্তে অভিযোজন ক্ষমতা হ্রাস পেতে পেতে কি হয়ে যেতে পারে? ধ্বংস হয়ে যেতে পারে। আর এখানে অবশ্যই নতুন জাতের কি সৃষ্টি হবে। বাকি পয়েন্টগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। ক্লিয়ার আমরা সবাই? আমরা যদি এটা বাসায় বসি কয়েকবার পড়ি ইনশাল্লাহ ক্লিয়ার করতে পারবো। ধন্যবাদ সবাইকে।